সকলকে আজকের ক্লাসে স্বাগত জানাচ্ছি। আজকে যেটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে অ্যাসিড রেন। তার আগে বলে নিই, আজকে আমাদের ক্লাস নাম্বার 9। আজকে হয়তো আশা করছি এই চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে। অনেকদিন ধরে আমাদের এই চ্যাপ্টারগুলো, এই অ্যাসিড, ক্ষার, লবণ, এই চ্যাপ্টারটা চলছে। তো আজকে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে অ্যাসিড বৃষ্টি বা অ্যাসিড রেন। এই টার্মটা প্রথম এসছে 1850 খ্রিস্টাব্দে। আর এই যে টার্মটা নামটি দিয়েছিলেন বিজ্ঞানী অ্যাঞ্জাস স্মিথ। নামটা দিয়েছিলেন 1863 খ্রিস্টাব্দে। 1960 সাল পর্যন্ত অ্যাসিড বৃষ্টি নিয়ে তেমন মাথা ব্যথা ছিল না। তেমন করে 1960-এর পর যত প্রদূষণ বেড়েছে তত অ্যাসিড বৃষ্টি সম্বন্ধে আমাদের আলোচনা বেড়েছে, কিভাবে হয়, কেন হয়, সেই আলোচনা বেড়েছে। এবার আমরা এর আগের ক্লাসে শিখেছি যে অক্সাইড কাকে বলে। তো সেখানে আমরা দেখলাম CO2, NO2, SO2 এই তিনটে গ্যাস মূলত অ্যাসিড বৃষ্টির জন্য দায়ী। CO2 কার্বন ডাই অক্সাইড, NO2 নাইট্রোজেন ডাই অক্সাইড, SO2 সালফার ডাই অক্সাইড। নাইট্রোজেনের আরো অনেক অক্সাইড আছে, এদেরকে একসাথে নক্স বলে। নাইট্রোজেন এবং অক্সাইডের নক্স, সালফারের অক্সাইড গুলোকে সক্স বলে। এবার কার্বন ডাই অক্সাইডেরও আরো একটা অক্সাইড আছে, কার্বন মনোক্সাইড। বিভিন্ন শিল্পাঞ্চল, কলকারখানার ধোঁয়া, যানবাহনের ধোঁয়া, এই সমস্ততে সালফার জাতীয় এবং নাইট্রোজেন জাতীয় জ্বালানির দহনের ফলে এই অক্সাইডগুলো উৎপন্ন হয়। এবার এই অক্সাইডগুলো বাতাসে, যখন বাতাসে অনেক বেশি পরিমাণে থাকে, এমনকি HCl কারখানা থেকে HCl বাষ্প উৎপন্ন হয়। HCl বাষ্প এরা অক্সিজেনের উপস্থিতিতে এবং বৃষ্টির জলের সাথে মিশে ঝরে পড়ে, একেই আমরা অ্যাসিড বৃষ্টি বলি। যেমন তো প্রধান উপাদান হচ্ছে এই CO2 থেকে আমরা পাই কার্বনিক অ্যাসিড, NO2 থেকে নাইট্রিক অ্যাসিড, আর SO2 থেকে H2SO4, আর HCl বাষ্প থেকে HCl হাইড্রোক্লোরিক অ্যাসিড। তাহলে অ্যাসিড বৃষ্টির প্রধান উপাদান হাইড্রোক্লোরিক অ্যাসিড, কার্বনিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড এবং সালফিউরিক অ্যাসিড। অম্ল বৃষ্টির pH 3.5 থেকে 5.6, এটা তাহলে অ্যাসিড বৃষ্টির pH এর রেঞ্জ। এবার আমরা দেখব যে এই যে আমি উপাদানগুলোকে বললাম, HCl, H2SO4, H2CO3, HNO3, এগুলো কিভাবে উৎপন্ন হয় তার রাসায়নিক বিক্রিয়াগুলোকে দেখব। যেমন H2SO4, প্রধান উপাদান H2SO4 উৎপন্ন হয় সালফার ডাই অক্সাইড থেকে। এটা আলোকীয় জারণে হবে, আলোকীয় জারণ। তাতে কি হবে, SO2 প্লাস O2 উৎপন্ন হবে SO3। এইখানে সূর্যালোক এই জারণটা ঘটাবে, সূর্যালোক। এবার SO3 বৃষ্টির জলে দ্রবীভূত হয়ে উৎপন্ন হবে সালফিউরিক অ্যাসিড H2SO4। সালফিউরিক অ্যাসিড, বৃষ্টির জল, সালফার ট্রাই অক্সাইড। এবার যেটা দেখব সেটা হচ্ছে অনুঘটকীয় জারণ। এক্ষেত্রে অনুঘটকের উপস্থিতিতে SO2
H2SO4 এ পরিণত হবে। SO2 প্লাস হাফ O2 প্লাস H2O, এই H2O বৃষ্টির জল, এখানে অনুঘটক হিসাবে থাকে CuO, FeO, MnO, কপার অক্সাইড, ফেরাস অক্সাইড, ম্যাঙ্গানিজ অক্সাইড, উৎপন্ন হবে H2SO4। ওজোন দ্বারা জারণ, এক্ষেত্রে SO2 প্লাস O3 উৎপন্ন হবে SO3 প্লাস O2। এবার SO3 জলে দ্রবীভূত হয়ে উৎপন্ন হবে H2SO4। কার্বন ডাই অক্সাইড বৃষ্টির জলে খুব বেশি পরিমাণে দ্রবীভূত হয়, H2O বৃষ্টির জল, উৎপন্ন হবে H2CO3। কার্বনিক অ্যাসিড একটি মৃদু অ্যাসিড, এটা সালফিউরিক অ্যাসিড, কার্বনিক অ্যাসিড। বাতাসে উপস্থিত নাইট্রোজেন আর অক্সিজেন বিদ্যুৎ ক্ষরণের প্রভাবে, বিদ্যুৎ ক্ষরণ 3000 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা, এতে উৎপন্ন হবে 2NO নাইট্রিক অক্সাইড। 2NO প্লাস O2 উৎপন্ন হবে 2NO2 নাইট্রোজেন ডাই অক্সাইড। নাইট্রোজেন ডাই অক্সাইড এবার জলে দ্রবীভূত হয়ে, বৃষ্টির জলে দ্রবীভূত হয়ে উৎপন্ন হবে HNO2 প্লাস HNO3। HNO3 কে আমরা বলবো নাইট্রিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড, আর HNO2 নাইট্রাস অ্যাসিড। বাতাসে উপস্থিত নাইট্রিক অক্সাইড দূষিত বায়ুতে বিভিন্ন কলকারখানার নাইট্রোজেন জাতীয় জ্বালানি দহনে NO উৎপন্ন হয়। এই NO এবার কিভাবে HNO3 অবধি যাবে? NO প্লাস O2, NO2 2, এবার NO2 প্লাস O3 ওজোন লেয়ারের ওজোন, উৎপন্ন হবে NO3 প্লাস O2, NO প্লাস O3। দূষণের ফলে উৎপন্ন NO আর ওজোন মিলে উৎপন্ন হবে NO2 প্লাস O2। এবার এই NO3 এবং NO2 বিক্রিয়াগুলো সেভাবে পরীক্ষায় আসতে খুব একটা দেখিনি, তো মনে রাখা ভালো। NO2 আর NO3 দুভাবে NO2 উৎপন্ন হয়েছে আর NO3 ও উৎপন্ন হয়েছে। এরা এবার নিজেদের মধ্যে বিক্রিয়া করে উৎপন্ন হবে N2O5। N2O5 বৃষ্টির জলে দ্রবীভূত হয়ে উৎপন্ন করবে 2HNO3 নাইট্রিক অক্সাইড। আরেকটি উপাদান আছে, সেটা হচ্ছে HCl বাষ্প। HCl বাষ্প উৎপন্ন হয়েছে কলকারখানা থেকে, সেই বাষ্প সরাসরি উৎপন্ন হয়ে বৃষ্টির জলে
দ্রবীভূত হয়ে উৎপন্ন করলো HCl। তাহলে চারটে অ্যাসিড কিভাবে উৎপন্ন হলো এবং তারা কিভাবে বাতাসে মিশলো এবং বৃষ্টি হয়ে ঝরে পড়লো, তখনই তাকে আমরা বলবো অ্যাসিড রেন বা অ্যাসিড বৃষ্টি। অম্ল বৃষ্টির ক্ষতিকারক প্রভাব। আচ্ছা, 1 নম্বর মাটি। মাটির অম্লত্ব বেড়ে যায়। তার ফলে কি হবে? মাটির অম্লত্ব বেড়ে গেলে মাটিতে বসবাসকারী ব্যাকটেরিয়া তাদের ক্ষতিগ্রস্ত হয় এবং তারা মারাও যেতে পারে। তার ফলে পণ্য ফসলের উৎপাদন কমে যায়, পণ্য উৎপাদন কমে যায়। নাম্বার 2, যদি জলাশয়ে পড়ে, জলাশয় যেমন নদী, পুকুর, হ্রদ, তাতে কি হবে? জলের অম্লত্ব বৃদ্ধি পাবে, জলের অম্লত্ব বাড়বে। এতে কি হয়? জলের অম্লত্ব বেড়ে গেলে জলে বসবাসকারী প্রাণীরা তাদের বিভিন্ন শারীরিক প্রক্রিয়া ব্যাহত হয়, বৃদ্ধি কমে যায়, ডিম পাড়ার ক্ষমতা কমে যায়। তার ফলে আমাদের মাছ চাষ ক্ষতিগ্রস্ত হয় আর অনেক প্রাণী যেহেতু মারা যায়, এতে আমাদের জলাশয়ের বাস্তুতন্ত্র বিঘ্নিত হতে পারে। নাম্বার 3, ত্বকের ক্ষতি করে, ত্বকের ফোস্কাও পড়তে পারে, চুল, কোষ ক্ষতিগ্রস্ত হয়। আর যদি আমরা কখনো পান করে ফেলি অ্যাসিড যুক্ত জল, অ্যাসিড বৃষ্টির জল, তাহলে আমাদের শ্বাসনালী, ফুসফুস আর পরিপাক ক্রিয়াও ব্যাহত হতে পারে। সবচেয়ে গুরুত্বপূর্ণ ক্ষতি যেটা আমরা চোখে পড়ে সেটা হচ্ছে স্টোন ক্যান্সার বা পাথরের কুষ্ঠ। স্টোন ক্যান্সার বা পাথরের কুষ্ঠ, এই অংশটা থেকে প্রশ্ন আসে বেশি। সাধারণত যে মার্বেল নির্মিত স্থাপত্য ভাস্কর্য রয়েছে, মার্বেলের প্রধান উপাদান CaCO3, ক্যালসিয়াম কার্বনেট। মার্বেলের প্রধান উপাদান হচ্ছে CaCO3 বা ক্যালসিয়াম কার্বনেট। এর সাথে অ্যাসিড বৃষ্টির উপাদান সালফিউরিক অ্যাসিড। এর বিক্রিয়ায় উৎপন্ন হয় CaSO4 প্লাস CO2। CO2 বাতাসে মিশে যায় এবং CaSO4 এর একটা অদ্রাব্য আস্তরণ সেই মূর্তি বা ভাস্কর্যের ওপর পড়ে যায়। তার ফলে স্মৃতিসৌধের উজ্জ্বল্য কমে যায়। যেমন আমরা কলকাতার বুকে দেখতে পাই ভিক্টোরিয়া মেমোরিয়াল, তাজমহল। এই কারণে এদেরকে, তাজমহলকে বাঁচানোর জন্য, দূষণ কন্ট্রোল করার জন্য, যাতে CO2 কমে, তাজমহলের কাছাকাছি দিয়ে গাড়ি চলে না, অনেক দূর দিয়ে গাড়ি চলে। তাহলে যদি কোনো মূর্তির ওপর এই আস্তরণটা পড়ে গেল, কিছুদিন পরে এই আস্তরণটা খসে পড়ে যায়। তার ফলে সেই স্মৃতিসৌধ বা ভাস্কর্যের গায়ে ক্ষত সৃষ্টি হয়। সেই ক্ষতকে বলা হয় স্টোন ক্যান্সার। তো আমরা যখন এই উত্তরটা লিখবো, এই রিঅ্যাকশনটা অবশ্যই লিখবো CaCO3 ক্যালসিয়াম কার্বনেট, H2SO4 সালফিউরিক অ্যাসিড, উৎপন্ন হলো CaSO4 ক্যালসিয়াম সালফেট, CO2 কার্বন ডাই অক্সাইড। অম্ল বৃষ্টি নিয়ন্ত্রণের উপায়। নিয়ন্ত্রণ কিভাবে করব? নিয়ন্ত্রণের উপায়। 1 নম্বর, জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমাতে হবে। জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমানো কি বন্ধ করতে পারলে ভালো হয়? ব্যবহার কমাতে হবে। অল্প
সালফার যুক্ত জ্বালানি ব্যবহার করতে হবে। নাম্বার 3, জীবাশ্ম জ্বালানি ব্যতীত অন্যান্য শক্তির ব্যবহারে উৎসাহী করতে হবে। তাহলে অন্যান্য শক্তির ব্যবহার। নাম্বার 4, উন্নততর মোটর গাড়ির ইঞ্জিন ব্যবহার করতে হবে। এতে কি হবে? বাতাসে NO2 উৎপাদন কমবে। আরেকটা আমরা যেটা সবচেয়ে কিছু কিছু ক্ষেত্রে হয়তো করাও হয়ে থাকে, সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা, বিভিন্ন কলকারখানা, ধাতু নিষ্কাশনের কলকারখানা, যেখান থেকে CO2, SO2, NO2 বাতাসে মিশছে, সেই চুল্লিতে এমন কোনো উন্নততর প্রযুক্তি ব্যবহার করতে হবে যাতে এই গ্যাসগুলো বাতাসে আর মিশতে না পারে। সেখানেই তাকে কোনো একটা প্রসেসিং করে আটকে দেওয়া যেতে পারে। প্রশমন ক্রিয়া। প্রশমন ক্রিয়ার প্র্যাকটিক্যালের একটা ভিডিও দেওয়া আছে, এখানে আমি থিওরি পার্টটা আলোচনা করব। প্রশমন ক্রিয়া আমরা কাকে বলবো? যে বিক্রিয়ায় অ্যাসিড ও ক্ষার এর ধর্ম সম্পূর্ণ লোপ পেয়ে লবণ ও জল উৎপন্ন হয়, তাকে প্রশমন ক্রিয়া বলে। এই সংজ্ঞাটা খুব ইম্পর্টেন্ট, এটা পরীক্ষায় আসে, এটা আমাদের মনে রাখতে হবে। যে বিক্রিয়ায় অ্যাসিড ও ক্ষারের ধর্ম সম্পূর্ণ লোপ পেয়ে লবণ ও জল উৎপন্ন হয় তাকে প্রশমন ক্রিয়া বলে। একটা উদাহরণ দিয়ে আলোচনা করছি, যেমন তুল্য পরিমাণ HCl, তুল্য পরিমাণ NaOH এর সাথে বিক্রিয়া করে লবণ ও জল NaCl ও জল উৎপন্ন করে। এক্ষেত্রে যে দ্রবণ উৎপন্ন হয় তাতে H+ আর OH- থাকে না, সেই জন্য এতে আর অ্যাসিড আর ক্ষার ধর্ম লোপ দেখতে পাই না, লোপ পায়। এই H+ এবং OH+ মিলে উৎপন্ন হয় জল। বিক্রিয়াটা আমাদের পরিচিত, বহুবার করেছি আমরা। NaOH সোডিয়াম হাইড্রোক্সাইড প্লাস HCl উৎপন্ন হবে NaCl প্লাস H2O, জল। এই দ্রবণে H+ OH- আয়নের কোনো অস্তিত্ব নেই। এই দ্রবণে যে আয়ন দুটো আমরা দেখতে পাবো সেটা হচ্ছে Na+ প্লাস Cl-, এই দুটো আয়ন থাকবে। যেহেতু H+ এবং OH- থাকবে না, তাই এই দ্রবণে অ্যাসিড ধর্ম আর আমরা দেখতে পাবো না। প্রশমন ক্ষণ। প্রশমন ক্ষণ কাকে বলি? প্রশমন বিক্রিয়ায় যে মুহূর্তে অ্যাসিড ও ক্ষারের ধর্ম লোপ পায় তাকে বলা হয় প্রশমন ক্ষণ। তাহলে প্রশমন বিক্রিয়ার যে মুহূর্তে অ্যাসিড ও ক্ষারের ধর্ম লোপ পায় তাকে বলে প্রশমন ক্ষণ। এবার প্রশমন ক্ষণ ভালো করে যাতে আমরা বুঝতে পারি তার জন্য কিছু নির্দেশক আছে। এই নির্দেশকগুলো ব্যবহার করলে প্রশমন ক্ষণ আমাদের চিনতে সুবিধা হয়।
ওয়ান ড্রপে এই চেঞ্জটা যাতে আমরা দেখতে পাই সেই জন্য কিছু নির্দিষ্ট ক্ষেত্রে নির্দিষ্ট নির্দেশক ব্যবহার করা হয়, যেমন তীব্র অ্যাসিড প্লাস তীব্র ক্ষার। এইখান থেকে 1 নম্বরের প্রশ্ন আসে, কাজে এটা আমাদের মনে রাখা দরকার। তীব্র অ্যাসিড তীব্র ক্ষার, যেমন তীব্র অ্যাসিড হচ্ছে H2SO4, তীব্র ক্ষার NaOH। এক্ষেত্রে সব নির্দেশকই ব্যবহার করা যেতে পারে, তাহলে যে কোনো নির্দেশক ব্যবহার করলেই আমরা এই বিক্রিয়ার প্রশমন ক্ষণ বুঝতে পারবো, যে কোনো নির্দেশক। এবার যদি তীব্র অ্যাসিড মৃদু ক্ষার হয়, তীব্র অ্যাসিড মৃদু ক্ষারের ক্ষেত্রে সাধারণত মিথাইল অরেঞ্জ ব্যবহার করা হয়, মিথাইল অরেঞ্জ। আর এর উল্টোটা যদি আমরা করি, মৃদু অ্যাসিড তীব্র ক্ষার, এক্ষেত্রে ব্যবহার করি সাধারণত ফেনলফথ্যালিন, ফেনলফথ্যালিন। আচ্ছা, আরেকটা কম্বিনেশন বাকি রইল, সেটা হচ্ছে মৃদু অ্যাসিড আর মৃদু ক্ষার। এক্ষেত্রে কোনো উপযুক্ত নির্দেশক ব্যবহার করেই এই বিক্রিয়াটা বোঝা যায় না, তাহলে কোনো উপযুক্ত নির্দেশক নেই, কোনো উপযুক্ত নির্দেশক নেই। কি নির্দেশক ব্যবহার করব এটা আমরা মাথায় রাখবো, এইখান থেকে 1 নম্বরের প্রশ্ন আমরা পাই। ক্লাস এই পর্যন্তই, পুরোটা শেষ করতে পারলাম না। এপিসোড 10 এর জন্য থাকলো লবণ আর অ্যান্টাসিড। তোমরা ভালো থেকো।